গুড মর্নিং ক্লাসেস, গুড মর্নিং। শুনতে পাচ্ছ? একটুখানি কমেন্টে আমাকে রিপ্লাই করে বলবে যে শোনা যাচ্ছে কিনা। শুনতে পাচ্ছ অন্তরা? শোনা যাচ্ছে? আচ্ছা দেখো, আজকে স্পেশাল ক্লাস একটা করছি, বাট এই ক্লাসটা ভেরি ইম্পর্টেন্ট। জেনারেল স্টাডির কিছু ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, যে প্রশ্নগুলো কমন প্রশ্ন, যেগুলো বারবার রিপিট করছে। শ্রীমন্ত কেমন আছো? কেমন চলছে দিনকাল? দিনকাল কেমন চলছে? আচ্ছা, আজকে আরেকটাও ক্লাস আছে, সেটাও একটু বলে দেই। আজকে সন্ধ্যে 6টার সময় একটা ক্লাস আছে, যেইখানে হচ্ছে প্রিভিয়াস ইয়ারের এমসিকিউ নিয়ে আলোচনা করব। প্রিভিয়াস ইয়ার মানে হচ্ছে 2014 এর 2014 ডাব্লিউবিসিএস এর কোশ্চেন পেপার, এবং এটা জেনারেল স্টাডি পোর্শনটাই শুধু আলোচনা করব। বাকি তো সবই থাকে, তো অ্যাকচুয়ালি হচ্ছে জিএস এর পোর্শনটাকে নিয়ে আলোচনা করব। অ্যান্ড সবাই আগে আসুক, কারণ অনেকদিন পরে আমি ক্লাস করছি আনএকাডেমি স্পেশাল ক্লাস, ঠিক আছে? তো চলো আমি বেসিক কিছু কোশ্চেন আগে স্টার্ট করছি তোমাদের জন্য, দেন তারপর। আচ্ছা, প্রথম প্রশ্ন, যে অ্যাবলিশন অফ টাইটেল, টাইটেল আমরা রাখতে পারি না। অ্যাবলিশন অফ টাইটেল কত নাম্বার আর্টিকেল? কি হবে তার উত্তর? অ্যাবলিশন অফ টাইটেল, টাইটেল রাখতে পারি না, টাইটেল হচ্ছে 18 নাম্বার আর্টিকেল। ভেরি গুড। নেক্সট নেক্সট হচ্ছে, গান্ধীজি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের অধিবেশনে কবে ছিলেন? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের অধিবেশনে কবে এলেন উনি? উনি একবারই ছিলেন, তোমরা সবাই জানো, যে কিন্তু কবে? 1924, বেলবোগাঁও, আর্থ। আচ্ছা, ভেরি গুড। 1924, তাই না? 1924। আচ্ছা, ভেরি গুড। 1924 বেলবোগাঁওতে হয়েছিল, এটা সবাই তোমরা জানো, তাই না? নেক্সট নেক্সট হচ্ছে, কাইবুল লামজো কোথায় রয়েছে? কাইবুল লামজো কোথায় রয়েছে? ঠিক আছে, কাইবুল লামজো মানে কি? লকটাক লেক, লেকের নাম হচ্ছে লকটাক। ওকে, লকটাক। এবং লকটাক লেক কোথায় রয়েছে? এটা হচ্ছে আমাদের মণিপুরে রয়েছে, মণিপুর। ওকে, মণিপুর। ওকে, ভেরি গুড। নেক্সট নেক্সট হচ্ছে, মেনল্যান্ড কোস্টাল এরিয়া কতটা আছে? মেনল্যান্ড কোস্টাল এরিয়া কতটা রয়েছে? মেনল্যান্ড কোস্টাল এরিয়া মানে কতটা বলবো আমরা? 6100, একদমই ঠিক, 6100। ওকে, নেক্সট নেক্সট হচ্ছে, যে গো ব্যাক টু বেদাস কথাটি কে বলেছিলেন? গো ব্যাক টু বেদাস, দয়ানন্দ সরস্বতীজি। আচ্ছা, দয়ানন্দ সরস্বতীজির একটা পত্রিকার নাম বলো। দয়ানন্দ সরস্বতীজির একটা পত্রিকার নাম বলো। যেরকম হচ্ছে, দেখো ওনার যে বই ছিল, ঠিক আছে, সত্যার্থ প্রকাশ হচ্ছে বইয়ের নাম, এবং ওনার পত্রিকার নাম কি ছিল? যদি এই প্রশ্নটাই আসে, সত্যার্থ প্রকাশ, তাই তো? সত্যার্থ প্রকাশ। আচ্ছা, নেক্সট নেক্সট হচ্ছে, রেগুলেটিং অ্যাক্ট। রেগুলেটিং অ্যাক্ট যখন এসছিল, রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে গভর্নর জেনারেল অফ বেঙ্গল হলো, এবং প্রথম গভর্নর জেনারেল অফ বেঙ্গল কে ছিলেন? ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল কে ছিলেন? গভর্নর জেনারেল অফ বেঙ্গল হচ্ছে আমাদের ওয়ারেন হেস্টিং। ওকে, ওয়ারেন হেস্টিং। নেক্সট নেক্সট হচ্ছে, যে ব্রিটিশদের প্রথম ফ্যাক্টরি কোথায় হয়েছিল? কোচিন, অপশনে দিয়ে রাখবে কোচিন, অপশনে দিয়ে রাখবে মৌসলামীপট্টনম, অপশনে দিয়ে রাখবে সুরাট। ঠিক আছে, তাহলে প্রথম ফ্যাক্টরি ব্রিটিশদের কোথায় হলো? সুরাটে হলো হচ্ছে ফার্স্ট ফ্যাক্টরি। ট্রপিক অফ ক্যান্সার কতগুলো রাজ্যের উপর দিয়ে গেছে? ট্রপিক অফ ক্যান্সার, ওকে, 8টা রাজ্যের উপর দিয়ে গেছে। এন্ড 8টা রাজ্য কি কি? ধরো তোমাকে যদি এই কোশ্চেনটাই দেয় যে 8টা রাজ্য তোমরা জানো, এখানে অসুবিধা কিছু নেই। বিহারের উপর দিয়ে গেছে, বিহারের উপর দিয়ে গেছে, গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা অ্যান্ড দ্য মিজোরাম। বিহারের উপর দিয়ে যায়নি। অভিষেক, কেমন চলছে দিনকাল? শোভম, সৌম কেমন চলছে দিনকাল? পড়াশোনা কেমন হচ্ছে? আচ্ছা, তোমাদের সবাইকে বলে দিচ্ছি, সন্ধ্যে 6টার সময় একটা স্পেশাল ক্লাস, যেটা কালকেও আছে, কালকের ক্লাসটা দিয়েও দিয়েছি, যেখানে হচ্ছে 2014 এর ডাব্লিউবিসিএস এর জেনারেল স্টাডি পোর্শনটা, মানে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নটাকে নিয়ে আলোচনা করব 2014, আজকে সন্ধ্যে 6টা। অ্যান্ড এখনকার ক্লাস আমি স্টার্ট করিনি, আমরা জাস্ট আলোচনা করছি। তো ওইখানে জিএস এর প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, এটা তো করব। আর কালকেরও ক্লাসটা দিয়ে দেওয়া হয়েছে সন্ধ্যে 6টার সময়। সন্ধ্যে 6টার সময় 2015 এর বিসিএস এর ডাব্লিউবিসিএস এর
স্যার শরীরটা ভালো নেই, কাল থেকে জ্বর। আচ্ছা, এটা খুব কমন প্রবলেম সব জায়গায়, কিন্তু সবাইকেই আমি একটা কথা বলছি, নিজেদের সেফলি ভাবে রাখো, ঠিক আছে? অ্যান্ড প্যানিক হবে না, ভয় পাবে না। এমন নয় যে ভয় পাবে না বলে গিয়ে বাইরে বেরিয়ে এরকম একদম নয়, ঠিক আছে? সবাইকেই আমি এই কথাটা বলছি যে হয় না মনের ভিতরে অনেক ভয় আসে, যে সেই ভয়গুলোকে আনবে না। ক্লিয়ার? যদি ভয় ওইগুলোতে আরো বেশি ভুল হচ্ছে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, চলো সবাই আর একটু জয়েন করুক, দেন তারপরে ক্লাস স্টার্ট করছি। ততক্ষণে আমরা একটু মুখে মুখে ওয়ার্ম আপ সেশন করি, ঠিক আছে? অনেকদিন করা হয়নি। জিএস এর ওয়ার্ম আপ সেশন মানে কি, ধরো যে প্রশ্নগুলো পরীক্ষাতে আসে, তোমরা জানো, যাদের এক্সপিরিয়েন্স আছে তোমরা উত্তর দাও, আর যারা জানো না তারা শোনো যে কি ধরনের প্রশ্ন আসে জিএস থেকে, ঠিক আছে? চলো। আচ্ছা, আনটাচেবিলিটি কত নাম্বার আর্টিকেলে রয়েছে? আমরা আনটাচেবিলিটি মানে কি, অচ্ছুত, তাই না? আনটাচেবিলিটি কত নাম্বার আর্টিকেল? আর্টিকেল নাম্বার 17, কোনো অসুবিধা নেই, আর্টিকেল নাম্বার 17। নেক্সট নেক্সট হচ্ছে বঙ্গবন্ধু কাকে বলা হয়? ওকে, বঙ্গবন্ধু আমরা কাকে বলবো? বঙ্গবন্ধু কেন উনি ইম্পর্টেন্ট কেন, আগে সেটা বোঝো। শেখ মুজিবুর রহমান, শেখ মুজিবুর রহমান। এবং 1971 1971 আমরা কিছু এমার্জেন্সি ডিক্লেয়ার করেছিলাম, আগে সেটা মনে করার চেষ্টা করো। 1971 হ্যাঁ ডেকেছিলাম। কি এমার্জেন্সি ডেকেছিলাম? ন্যাশনাল এমার্জেন্সি আমরা ডেকেছিলাম। ন্যাশনাল এমার্জেন্সি মানে হচ্ছে আর্টিকেল নাম্বার 352, এটা একটু মাথায় রাখবে, ঠিক আছে? ন্যাশনাল এমার্জেন্সি। ওকে, ডিপিএসপি, ডিপিএসপি কত নাম্বার পার্টে থাকে? সংবিধানের কত নাম্বার পার্টে হচ্ছে ডিপিএসপি? ওকে, কোনো প্রবলেম নেই। ডিপিএসপি হচ্ছে পার্ট 4, পার্ট 4। ওকে, পার্ট 4 শ্রীমন্ত, পার্ট 3 ফান্ডামেন্টাল রাইট, একদম ভুল হবে না। পার্ট 3 হচ্ছে ফান্ডামেন্টাল রাইট, মৌলিক অধিকার, আমাদের অধিকার দিয়েছে, তাই না? তো মৌলিক অধিকারকে কবে আমরা অ্যামেন্ড করেছি? চলো স্টার্ট করব। মৌলিক অধিকারকে কবে আমরা অ্যামেন্ড করেছি? 1978 44th অ্যামেন্ডমেন্ট, একদম ঠিক, 44th অ্যামেন্ডমেন্ট দিয়ে, ঠিক আছে? তো চলো আজকের ক্লাসে ঢুকছি। কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো হচ্ছে, আচ্ছা তোমাদেরকে জিজ্ঞাসা করি, অ্যান্সার গুলো কি পোলে চাইছো না এখানে চাইছো? ঠিক আছে, পোল চাইছো কি পোল চাইছো না? পোল পোল পোল, ওকে ঠিক আছে। আচ্ছা এখানে এক সেকেন্ড, দ্য ফুল ফর্ম অফ দ্য পিভিসি। পিভিসি আমরা, এটা একটা কমন জিনিস যে যে কোনো প্লাস্টিক ইন্ডাস্ট্রিতে পিভিসি ব্যবহার করা হয়, পিভিসির পাইপ আছে, পিভিসির অনেক কিছু আছে, কিন্তু পিভিসির ফুল ফর্মটা কি? ঠিক আছে, চলো বি ফার্স্ট। পিভিসি মানে কি? পলিভিনাইল কার্বনেট, পলিভিনাইল ক্লোরাইড, নেক্সট হচ্ছে ফসফোভিনাইল ক্লোরাইড, নেক্সট হচ্ছে, যাই হোক। তো পিভিসি কমন প্রশ্ন যে কোনো এক্সামের জন্য, যেটাকে বলা হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড। ওকে, পলিভিনাইল ক্লোরাইড, ওকে মাথায় রাখবে এটা। নেক্সট নেক্সট হচ্ছে এখানে দেখো বলেছে যে হুইচ অফ দ্য ফলোইং, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য লেটেস্ট সাইট ফাউন্ড? কোন সাইটটা আমাদের হচ্ছে একদমই নতুন, কোন সাইটটা? ওকে, ধোলাবাড়িয়া, আমরি, ভীমবাদ এন্ড আলমগীরপুর, কোন সাইটটা নতুন? নতুন বলতে এটাও পুরনো হয়ে গেছে, এই সাইটটাও পুরনো হয়ে গেছে, ঠিক আছে? হুইচ অফ দ্য ফলোইং সাইট ফাউন্ড, তো আলমগীরপুর না, আলমগীরপুর না, যেটা হচ্ছে এদের মধ্যে, এদের মধ্যে নতুন হচ্ছে এই সাইটগুলোর মধ্যে ধোলাবাড়িয়া। আচ্ছা, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন আইভিসি এভিডেন্স কে দিয়েছিলেন? যে এভিডেন্স কে দিয়েছিলেন, কারণ মাটির নিচে ছিল, এভিডেন্স কে এক্সকেভেটেড করা হয়েছে, খুঁড়ে খুঁড়ে পেয়েছি। তো এভিডেন্স দিয়েছিলেন হচ্ছে চার্লস ম্যাসন, মনে রাখবে। আইবিসির সব থেকে বড় সাইটের নাম কি? বড় যে সাইট, এটার নাম কি? মহেঞ্জোদারো, এটা সিম্পল পয়েন্ট, যার নাম হচ্ছে মহেঞ্জোদারো। মহেঞ্জোদারোর কথার মানে হচ্ছে মৃত্যুর স্তূপ বা মাউন্ট অফ দ্য ডেড, এটা সবাই জানো। কিন্তু আইবিসি সব থেকে বড় সাইট ভারতবর্ষে, ইন্ডিয়ার মধ্যে সব থেকে বড় সাইট কোনটা? ইন্ডিয়ার মধ্যে সব থেকে বড় সাইট কি বলবো? রাখিগিরি, রাখিগিরি, ঢোলাবাড়িয়া। তো রাখিগিরি হচ্ছে সব থেকে বড়, পরে তারপরে ঢোলাবাড়িয়া, তাই তো? নেক্সট নেক্সট চলে এসো পরে প্রশ্ন, প্রশ্নটাকে আগে পড়ো। প্রশ্নটা কি বলেছে? হু ইন্ট্রোডিউস দ্য ব্লু ওয়াটার পলিসি? ব্লু ওয়াটার পলিসি কে নিয়ে এসেছিলেন? ওকে, তো চলো দেখো। আচ্ছা, অ্যাকচুয়ালি ব্লু ওয়াটার পলিসি মানে কি? যাদের
স্ট্রং নেভি থাকবে, স্ট্রং নেভি। ওকে, এবারে কথা হলো কোন ইউরোপিয়ান শক্তিদের কথা এখানে বলেছে। আমরা জানি যে আমাদের ভারতবর্ষে ফার্স্ট ইউরোপিয়ান কান্ট্রি প্রবেশ করেছিল 1498-তে। 1498 মানে মাইন্ডে কি এলো? মাইন্ডে এলো হচ্ছে, গুড মর্নিং, মাইন্ডে এলো হচ্ছে পর্তুগিজরা। ওকে, পর্তুগিজরা। এবং পর্তুগিজদের প্রথম যে গভর্নর, ওনার নাম হচ্ছে অ্যালমিডা। অ্যালমিডা কবে গভর্নর হয়েছে এটা একটা প্রশ্ন দেয় 1505-এ। এবং অ্যালমিডার পলিসি যেটা, সেটা ছিল হচ্ছে স্ট্রং নেভি, তার জন্য বলা হচ্ছে ব্লু ওয়াটার পলিসি অ্যালমিডা। আচ্ছা, অ্যালমিডার পরে কে এলেন? অ্যালমিডার পরে গভর্নর কে হয়েছিলেন? আমরা কি বলবো? অ্যালমিডার পরে গভর্নর কে? বি ফার্স্ট কে বলবো? ক্যানিং নাকি না রবার্ট ক্লাইভ? এখানে নেই, অপশনেই নেই, অপশনেই এখানে নেই। তাহলে আমরা কি বলবো? অ্যালমিডার পরের গভর্নর হলেন কে? অ্যালবিকিউরি। এন্ড এই অ্যালবিকিউরিকে কি বলা হয়? আচ্ছা, আমি কি একটু পয়েন্ট গুলো আলোচনা করে দেই। অ্যালবিকিউরিকে বলা হচ্ছে রিয়েল ফাউন্ডার, পর্তুগিজদের রিয়েল ফাউন্ডার বলা হয়, প্রকৃত রূপের প্রতিষ্ঠাতা। অ্যালবিকিউরি প্রথম ইউরোপিয়ান যিনি সতীদাহ প্রথা বন্ধ করেছিলেন। ওকে, এন্ড লর্ড ক্যানিং মানে কি? লর্ড ক্যানিং মানে হচ্ছে গভর্নর জেনারেল অফ লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া এন্ড ফার্স্ট ভাইসরয়। ওকে, চলো দেখো এখানে কি প্রশ্ন এসছে। প্রশ্ন এসছে হচ্ছে সেই ইতিহাসে ছোটবেলার পেজটা মনে করো, যে ছিল না 7-8 এর বইতে একজন সেই দাড়িওয়ালা মানুষ, যেটা আমরা খুঁজে পেয়েছিলাম, তো এখানে সেটাই বলেছে, ইন্দাস ভ্যালি থেকে খুঁজে পেয়েছিলাম না। বিয়ার্ড ম্যান ওয়াজ ফাউন্ড, এটা কোথা থেকে পাওয়া গিয়েছিল? একদমই বেসিক প্রশ্ন, জাস্ট কমন সেন্স অ্যাপ্লাই করো, শুধু কমন সেন্স। হারাপ্পা, মহেঞ্জোদারো, লোথাল এন্ড কোট দিজি। ঠিক আছে, ওকে, ভেরি গুড। এখানে ভুলের কোনো, দেখো লোথাল ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের ফার্স্ট বন্দর, বন্দর মানে কি? পোর্ট, বন্দর মানে হচ্ছে পোর্ট। এবং লোথাল এস আর রাও, কে করলেন? এস আর রাও। ওকে, গুজরাটে রয়েছে ফার্স্ট বন্দর, খুব ভালো কথা। এবার বন্দর যদি থাকে তাহলে বিজনেস করবে, এবং বিজনেস কোথায় করতে যেত আইবিসিরা? মেসোপটেমিয়াতে বিজনেস করতে যেত। মেসোপটেমিয়ার লোকজনরা আবার কি বলতো আইবিসিদের বলতো হচ্ছে মেলুহা। ঠিক আছে, মেলুহা। এন্ড এখান থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে, এখানে যেটা বলেছে মহেঞ্জোদারো সব থেকে বড় সাইট, এবং এখানে ডিসকভার যে প্রশ্নগুলো আসে যে কোন নদীর ধারে, রবি নদীর ধারে, ইন্দাস নদীর ধারে, এই প্রশ্ন এগুলো একটু মাথায় রাখবে। আচ্ছা, কোন নদীর ধারে ছিল? কোন নদীর ধারে ছিল? সিন্ধু নদীর ধারে ছিল, তাই না? সিন্ধু নদীর ধারে। আচ্ছা চলো নেক্সট, পরের প্রশ্নতে দেখো এখানে বলেছে যে হাইওয়ে, দ্য ন্যাশনাল হাইওয়ে ফ্রম অমৃতসর টু কলকাতা ভায়া দিল্লি, তাই না? তাহলে এটাকে কোন হাইওয়েকে আমরা বলতে পারি? এটা কি হাইওয়ে 1248? তো চলো দেখা যাক এটা কোন হাইওয়েকে বলা যেতে পারে। ওকে, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, এটা হচ্ছে বোর্ডটা, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, NHAI। তোমরা অনেক সময় রাস্তার ধারে দেখতে পারো এই বোর্ডটা লেখা থাকে। তো এটা কত নাম্বার 5 ইয়ার প্ল্যানের সময় বোর্ডটাকে ক্রিয়েট করা হয়েছিল জানো? এটা হচ্ছে 4th 5 ইয়ার প্ল্যানের সময় বানানো হলো। এটা একটা বডি যার আন্ডারে কি করা হচ্ছে, যে সমস্ত কিছু ন্যাশনাল হাইওয়ে গুলোকে দেখাশোনা করা হয়। আচ্ছা, BRO মানে কি? BRO বর্ডার। এবারে দেখো, যখন আমরা যদি ধরো আমরা বর্ডার এরিয়ায় যাই, বা আমরা এমন কোনো উপরে যাচ্ছি, অল্টিটিউডে যাচ্ছি, সেইখানে রাস্তা কিন্তু ন্যাশনাল হাইওয়ে বানাচ্ছে না, সেখানে হাইওয়ে বানাচ্ছে, মানে হাইওয়ে না, সেখানে রাস্তাটা বানাচ্ছে কিন্তু BRO। ঠিক আছে, নেক্সট পরে দেখো এখানে বলেছে যে সোমপ্রকাশ পত্রিকা কার? আচ্ছা, সোমপ্রকাশ পত্রিকা এই অপশনের মধ্যে কার? সোমপ্রকাশ পত্রিকা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, দয়ানন্দ সরস্বতী। আমি কিন্তু এই প্রত্যেকজনকে নিয়ে একটু আলোচনা করব, ঠিক আছে? আলোচনা না করলে শুধু একটা অ্যান্সার দিও না, একটা অ্যান্সার দিলে বাকিগুলো তো জানতে হবে। শ্রীমন্ত এন্ড সীমা। আচ্ছা, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়জির পত্রিকা সোমপ্রকাশ না। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়জি কি করেছিলেন? ঠিক আছে, তোমরা প্রথমে এখানেই বললে উনি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বানিয়েছিলেন। ওকে, প্রবলেম নেই, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন উনি তৈরি করলেন 1876-এ। আচ্ছা, দয়ানন্দ সরস্বতীজি গুজরাটের বাসিন্দা ছিলেন,
এবং উনি যে বই রচনা করেছিলেন সেটাকে উনি কি বললেন, উনি বললেন যে গো ব্যাক টু বেদা, বেদে ফিরে চলো। ঠিক আছে, এবারে নেক্সট হচ্ছে দেখো আর্য সমাজ প্রতিষ্ঠা করলেন, কি করলেন, আর্য সমাজ। নেক্সট হচ্ছে রাজা রামমোহন রায়জি মানে কি, যে আমাদের নবজাগরণ ঘটিয়েছিল আমাদের সমাজের মধ্যে, সোসাইটির মধ্যে। নবজাগরণ মানে হচ্ছে নতুন চিন্তা ভাবনা নিয়ে এসেছিল, রিবার্থ বলা হচ্ছে, তাই না। এবং রাজা আখ্যা দিয়েছিলেন হচ্ছে আকবর টু, এটা মাথায় রাখবে, আকবর টু। আকবর টু কেন দিলেন, লেটার মুঘল রাজা, কারণ পেনশন আটকে গেছে, এবার মুঘলদের পেনশন দিচ্ছিল। আমরা জানি মুঘলদের যে সময় 1526 থেকে হচ্ছে 1857, এই সময়টাকে গোল্ডেন এজ বলা হয়। এবং লাস্টের দিকে অরঙ্গজেব মারা গেলেন 1707, মুঘলদের অবস্থা খারাপ, তাই তো, এটা তোমরা জানো। এবং সেইখানে আকবর টু কি করছেন, আকবর টু হচ্ছে আখ্যাটা দিলেন। আচ্ছা, সংবাদ কুমুদিনী মাথায় রাখবে। নেক্সট হচ্ছে আত্মীয় সভা মাথায় রাখবে। এবং পার্সি ভাষার পত্রিকা রাজা রামমোহন রায় যে প্রথম করলেন, মিরাট উল আকবর। ওকে ফাইন, চলো নেক্সট হচ্ছে এই প্রশ্নটা পড়ো। দ্য সুপ্রিম কোর্ট রুলিং ইন দ্য গোলকনাথ কেস ওয়াজ রিজেক্টেড বাই দ্য সুপ্রিম কোর্ট ইন হুইচ অফ দ্য ফলোইং কেসেস। তো গোলকনাথ কেসকে রিজেক্ট করলো কোন, দেখো সুপ্রিম কোর্ট নিজে ডিসিশন নিজে কিন্তু চেঞ্জ করতে পারে, ঠিক আছে, এটা জুডিশিয়াল রিভিউ বলা হয়। তো এইখানের মধ্যে তোমরা আগে পড়ে নাও, আগে দেখে নাও জিনিসটা, ঠিক আছে। তো আমি অপশন দিচ্ছি, তো এক্সকিউজ মি, চলো, এটা কোন কেসের মধ্যে এটাকে রিজেক্ট করা হয়েছিল, কেশবানন্দ ভারতী কেস, ঠিক আছে। কেরালার যিনি কেশবানন্দ ছিলেন একজন মহিলা কেরালার। তো উনি কেসটা করেছিলেন, যে স্টেট গভর্নমেন্ট কেরালার এগেনস্টে উনি কেসটা করেছিলেন, সেটা হচ্ছে ল্যান্ড অ্যাকুইজিশন নিয়ে, ঠিক আছে। অ্যান্ড এটার সঠিক উত্তরটা হচ্ছে যেটা হচ্ছে যে কেশবানন্দ ভারতী কেস, তাই না। অ্যান্ড কেশবানন্দ ভারতী কেস কবে এসেছিল, যদি এই প্রশ্নটাই আসে, এটা কি 1973-তে, 1963-তে, নেক্সট হচ্ছে 1953-তে, নেক্সট হচ্ছে 1983-তে, চারটে অপশন দিয়ে রাখবে, ঠিক আছে। তো যেটা হচ্ছে 19, হ্যাঁ একদম 73-তে মাথায় রাখবে। নেক্সট পরের প্রশ্নতে চলে এসো, অলমাটি ড্যাম, ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, তোমাদের সবাইকে বলি, এই মাস থেকে আমি রোজ তোমাদেরকে আমি চেষ্টা করব যে অ্যাটলিস্ট 2টো করে স্পেশাল ক্লাস করানোর, ওকে, মাথায় পয়েন্টটা চলে গেছে, আগে এইটুকুনি বুঝে গেছো, রোজ চেষ্টা করব। এবার রোজ সম্ভব হয় না, কিন্তু এই মাসে আমি কিছু স্পেশাল ক্লাস করব, এবং যেগুলো হচ্ছে তোমাদের খুবই বেনিফিট হবে, ওকে, দিস ইজ মাই ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে আজকে সন্ধ্যে 6টার সময় যে স্পেশাল ক্লাসটা রেখেছি, সেখানে হচ্ছে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন আমরা আলোচনা করব। 2014-এর জিএস এর পোর্শনটা, ডাব্লিউবিসিএস এর কোশ্চেন পেপারটা নেব, এবং জিএস এর পোর্শনটাকে আলোচনা করব। কালকের ক্লাসটাও আছে। দেখো, অ্যানালিসিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। তোমাদের অনেকের এখানে পড়া হয়ে গেছে স্যার, হ্যাঁ, আর প্লাস এবার একটা কথা বলি, আমি যখন আমি অনেকদিন পরে ক্লাস করাচ্ছি, আমি একটুখানি কথা বলে নিই, একটু শুনে নাও আমার কথাগুলো। অ্যাকচুয়ালি হচ্ছে যে আমি 3 মাস আমি কোনো স্পেশাল ক্লাস নিতাম না, কারণ আমার স্পেশালের মধ্যে কোনো শিডিউল ছিল না। আমি যখন প্লাসে নিতাম, প্লাসে আমার এতটাই চাপ লাস্টের দিকে বেড়ে গিয়েছিল যে আমি সেই চাপটা আমি নিতে পারছিলাম না। আর সেটা আজকে বলে নয়, আমার 3.5 বছর হয়ে গেছে এই প্ল্যাটফর্মের উপরে, আমি একই জিনিস করেই যাচ্ছি। তো একটা সার্টেন জায়গার পরে যাওয়ার পরে একটা প্রেশার আসে, তো সেটার জন্য আমারও একটু প্রবলেম হচ্ছিল। তারপরে মেন্টাল ফোকাস বলো, বা তারপরে একটু শরীর খারাপ, তো সেই নিয়ে আমি নতুন করে ভাবনা চিন্তা করলাম, নতুন করে আরম্ভ করছি। এবং ডেফিনেটলি ক্লাসগুলো করে তোমরা, যেটা হচ্ছে যে প্রপার গাইডেন্স যাকে বলা হয়, সেটা তো অবশ্যই তোমরা পাবে। ওকে, চলো ফোকাস করো। অলমাটি ড্যাম কোথায় আছে? ফার্স্ট অফ অল আগে দেখি নদীগুলো আছে যেগুলো, সেগুলোকে দেখি। ওটা কন্টিনিউ হবে, ওটা কন্টিনিউ হচ্ছে, ওটা জাস্ট নিজের ভালো লাগা থেকে, আর কিছু না। অলমাটি ড্যাম কোথায় আছে? ড্যাম্প অ্যান্ড রিজার্ভার থেকে প্রশ্ন আসবে, তার আগে আমি তোমাদের পোলটা দিয়ে দেই, তোমরা অ্যান্সারটা করো, আমি সলিউশন দিচ্ছি। অলমাটি ড্যাম কোথায় আছে? ওকে, এটা কি গোদাবরী নদীর উপরে? আচ্ছা, সুচরিতা, তুমি বলছো, বা বাকিরা অনেকে ভুল করেছে, দিস ইজ ভেরি কমন কোশ্চেন, দেখো আর কোনোদিন ভুলবে না। অলমাটি ড্যাম কোথায় আছে? কৃষ্ণা নদীর উপরে। কোন নদী? কৃষ্ণা নদী,
কৃষ্ণা নদী কর্ণাটক, অলমাটি ড্যাম। অলমাটি ড্যামের আরেকটা নাম আছে। হোয়াট ইজ দ্য আদার নেম অফ দ্য অলমাটি ড্যাম? কেউ বলতে পারবে? লাল বাহাদুর শাস্ত্রী ড্যাম। কোন সব ড্যামেরই আরেকটা করে নাম থাকে, কিছু না কিছু আরেকটা নাম থাকবেই থাকবে, ঠিক আছে? তাহলে লাল বাহাদুর শাস্ত্রী ড্যাম কার? লাল বাহাদুর শাস্ত্রী ড্যাম থাকে হচ্ছে যেটা হচ্ছে অলমাটি ড্যাম। অ্যান্ড এখান থেকে দেখো গোদাবরী নদী, কারণ যতগুলো নদী আছে, গোদাবরী বলো, কাবেরী বলো, কৃষ্ণা বলো, মহানদী, এদের মধ্যে বড় কে সব থেকে? এদের মধ্যে বড় হচ্ছে আমাদের যেটা হচ্ছে এই নদীটা গোদাবরী, 1465 কিলোমিটার। এবং 1400 কোথা থেকে বেরোচ্ছে? গোদাবরী নদী বেরোয় হচ্ছে পশ্চিম ঘাট থেকে, ওয়েস্টার্ন ঘাট, মহারাষ্ট্র থেকে বেরোবে। কোথা থেকে? মহারাষ্ট্র। মহারাষ্ট্র নাসিক ডিস্ট্রিক্ট থেকে ত্রিম্বাক প্লেটু। এই ছোট ছোট পয়েন্টগুলো একটু মাথায় রাখবে। চলো নেক্সট কোশ্চেন। ঋগ্বেদে, ঋগ্বেদে কতগুলো হিউম আছে? একদমই বেসিক প্রশ্ন এটা। ঋগ্বেদের মধ্যে কতগুলো হিউম আছে, তাই না? তো একদমই বেসিক প্রশ্ন। দাঁড়াও আমি পোলটা তোমাদের একটু ক্রিয়েট করে দেই, কারণ দেখো বেসিক বেসিক প্রশ্ন, দেখো এগুলো প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, কোনো না কোনো সালে এসছে। আমার মনে নেই কোন সালে, কিন্তু আমি পার্টিকুলার আজকে সন্ধ্যে 6টার সময় 2014 প্রশ্ন নিয়ে আলোচনা করব জিএস এর। সেখানে অনেক প্রশ্ন তোমাদের কমন থাকবে, অনেক একটু টাফ থাকবে, এটাই তো হয়। আচ্ছা, ঋগ্বেদ, বেদ এক ভালো মতন জানো যে বেদ কোন যুগে রচনা হয়েছে? আর্লি বৈদিক যুগ। আর্লি বৈদিক যুগ মানে কি? মানে হচ্ছে আমরা স্টার্ট করব 1500 থেকে, দেন 1000 বিসি অব্দি যাব, এই সময়টার মধ্যে বেদ রচনা হলো। এবার বেদকে সেই সময় যেটা হচ্ছে যে বেদের যে আমরা এখানে দেখো প্রশ্নটা হিউম বলেছে, যদি শ্লোক বলতো, যদি শ্লোক বলতো তখন অ্যান্সার কি আসতো? এবং এই প্রশ্নটাও দেয়, শ্লোক মানে হচ্ছে 10,580। ঋগ্বেদের যেটা প্রথম লাইন, দেখো সংস্কৃতে ঋগ্বেদ রচনা হচ্ছে এবং সব লাইন মনে রাখা সম্ভব নয়, আমাদের কম্পিটিটিভ নয়, কিন্তু আমাদের প্রশ্ন দিতে পারে যে ফার্স্ট লাইনটা কি, প্রথম লাইনটা কি? অগ্নি মেলা পুরোহিতম, AGNI, অগ্নি মেলা পুরোহিতম, এটা মনে রাখতে হবে। ঋগ্বেদ রিসাইট কে করতেন? কারণ ঋগ্বেদ জেনারেশন টু জেনারেশন শুনে শুনে এগোতো, তাই না? শুনে শুনে কানে শুনে শুনে রিসাইট করতেন একজন গুরু। তো ঋগ্বেদ যিনি রিসাইট করতেন ওনাকে বলা হতো হোত্রি, এটা মাথায় রাখতে হবে, হোত্রি। নেক্সট হচ্ছে ঋগ্বেদের এক্সপ্লেনেশন কোথায় আছে? কারণ বেদের এক্সপ্লেনেশন ব্রাহ্মণের মধ্যে থাকে। প্রশ্ন প্রশ্ন দিস আর দ্য কোশ্চেন, কম্পিটিটিভ এর প্রশ্ন এগুলো, ভালো করে বোঝো, একটা প্রশ্ন সলভ নয়। ঋগ্বেদের এক্সপ্লেনেশন দুটো ব্রাহ্মণের মধ্যে থাকে। কি কি? একটাকে কি বলবো আমরা? অত্রিয়া ব্রাহ্মণ, অত্রিয়া ব্রাহ্মণ অ্যান্ড কষ্ঠিকা ব্রাহ্মণ, অত্রিয়া অ্যান্ড কষ্ঠিকা ব্রাহ্মণ। ঋগ্বেদের মধ্যে 10টা মন্ডল আছে, 10টা মন্ডল মানে 10টা চ্যাপ্টার, এন্ড চ্যাপ্টার নাম্বার 10 মানে হচ্ছে পুরুষোক্ত হিউম, যেখানে আমাদের সোসাইটির ডিভিশন আছে। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন এখানে কি বলেছে দেখো, which of the following is concerned with the origin of the Indian medicine? তাহলে কোন কোন বেদের মধ্যে এটা যুক্ত রয়েছে? ঋগ্বেদ, শ্যামাবেদ, ইয়াগুরবেদ, অথর্ববেদ। কোশ্চেন ক্লিয়ার? আমি তোমাদের পোলটা দিচ্ছি, ঠিক আছে? ঋগ্বেদ, ঋগ্বেদ, শ্যামবেদ, ইয়াগুরবেদ, অথর্ববেদ। অরিজিন অফ ইন্ডিয়ান মেডিসিন, দ্যাট ইজ দ্য অথর্ববেদ। অথর্ববেদকে ইংলিশে ট্রান্সলেট কে করেছিলেন? এটা আবার আর একটা প্রশ্ন, ইংলিশে ট্রান্সলেট কে করেছিলেন? কারণ ইংলিশে ট্রান্সলেট করা হয়েছিল, কে করেছিলেন? শ্যামা শাস্ত্রী, শ্যামা শাস্ত্রী, শ্যামা শাস্ত্রী, বা আমরা বলতে পারি উইলিয়াম জোন্স। শ্যামা শাস্ত্রী বা উইলিয়াম জোন্স, কি বলবো? শ্যামা শাস্ত্রী, তাই না? নেক্সট, ত্রিপিটক, ত্রিপিটক আর রিলেটেড টু হুইচ রিলিজিয়ান? তিনটে পিটক আছে, কি কি? বিনয় পিটক, সূত্র পিটক, অভিধম্ম পিটক। তিনটে পিটক, কিন্তু এটা কোন ধর্মের সঙ্গে রিলেটেড? ঠিক আছে, প্রশ্ন ক্লিয়ার? এক সেকেন্ড, তোমরা দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ কিনা একটু কমেন্টে বলো তো, দেখা যাচ্ছে? ওকে ওকে, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। একটু প্রবলেম হচ্ছিল, যাই হোক। বুদ্ধিজম, আচ্ছা এইখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে সেগুলো এবার শোনো। বুদ্ধ, বুদ্ধ কথাটার মানে কি? ফার্স্ট প্রশ্ন তো এটাই, যে বুদ্ধ, গৌতম বুদ্ধ
বুদ্ধিজম প্রচার করলেন, পালি ভাষায় প্রচার করেছিলেন। নেক্সট হচ্ছে বুদ্ধ কথার মানে হচ্ছে আলোকিত বা এনলাইটেন্ড, এনলাইটেন্ড, ওকে। এবং গৌতম বুদ্ধ আলোকিত হলেন কবে, মানে হচ্ছে সিদ্ধি লাভ করলেন কোথায়, এটা কি বোধগয়ায় না এটা কি সারনাথে? এই এই প্রশ্নটা এত কমন প্রশ্ন, কিন্তু এখানে ভুল হয়। দেখি তোমরা কি বলো। উনি সিদ্ধি লাভ করেছিলেন ৩৫ বছর বয়সে, সিদ্ধি লাভ করলেন বোধগয়াতে, নিরঞ্জনা নদীর ধারে, যেটা হচ্ছে এরপরে বাণী প্রচার যেটা, সেটা হচ্ছে আমাদের সারনাথে, বাণী প্রচারটা সারনাথে। চলো নেক্সট, এখানে কি বলেছে দেখো, প্রশ্নটা অনেক বড় প্রশ্ন কিন্তু কিচ্ছু নেই, প্রশ্নের মধ্যে কিছু নেই বড়। হুইচ পার্ট অফ দ্য কনস্টিটিউশন দ্য এম অ্যান্ড দ্য পলিসি অফ দ্য কনস্টিটিউশন আর প্রপোজড, ব্যাস এখানে দুটো পয়েন্ট ফোকাস করো। বলেছে যে সংবিধানের কোথায়, সংবিধানের উদ্দেশ্য, তার প্রিন্সিপাল, এবং যে কেনই বা সংবিধান রয়েছে, কিসের জন্য রয়েছে, এক কথা বলতে গেলে হচ্ছে যে আমাদের সোসাইটির ভালোর জন্য, আমাদের ভালোর জন্য। কিন্তু এই এইমস অ্যান্ড পলিসি এটা কোথায় রয়েছে? এটা কি ফান্ডামেন্টাল রাইট, এটা কি ফান্ডামেন্টাল ডিউটি, কর্তব্য, বা ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ দ্য স্টেট পলিসি, বা কোনোটাই নয়? আমি পোলটা ক্রিয়েট করছি, ততক্ষণে তোমরা ভেবে নাও। এইমস অ্যান্ড দ্য পলিসি অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, এইমস অ্যান্ড দ্য পলিসি শুধু বলা হয়েছে। দেখো আমি, সবাই ঠিকই উত্তর দিয়েছো, বুঝেছো ঠিক, কিন্তু যখনই বলা হয়েছে, দেখো এখানে সংবিধানের এইমস বলেছে মানে লক্ষ্য, অ্যান্ড দ্য পলিসি এটা হচ্ছে ডিপিএসপি। ডিপিএসপি কে নোবেল ফিচার্স বলা হয় কেন? যেটা হচ্ছে পার্ট 4 ইন্ডিয়ান কনস্টিটিউশনের পার্ট 4 আর্টিকেল 34 থেকে 51 ডিপিএসপি রয়েছে। এবং নোবেল ফিচার্স বললেন হচ্ছে ডক্টর বি আর আম্বেদকরজি, এটাও মাথায় রাখবে। ডিপিএসপি ওয়েলফেয়ার অফ দ্য সোসাইটি, তাই না? একটা ল যখন তৈরি করা হয় ডিপিএসপি কে ফলো করে করতে হয়, ঠিক আছে। মৌলিক অধিকার, মৌলিক অধিকারকে আমরা অ্যামেন্ড করেছি একবারই, তাহলে কবে অ্যামেন্ড করলাম আমরা মৌলিক অধিকারকে? ফান্ডামেন্টাল রাইট আমরা 44th অ্যামেন্ডমেন্ট দিয়ে করেছিলাম, এটা মাথায় রাখবে। ফান্ডামেন্টাল ডিউটি কর্তব্য কবে এলো? এটা হচ্ছে 42তম অ্যামেন্ডমেন্ট দিয়ে এলো। নেক্সট হচ্ছে ডিপিএসপি, ডিপিএসপি মানে হচ্ছে আর্টিকেল 36 থেকে 51, এটা মাথায় রাখবে। ওকে, ক্লিয়ার? এই অবধি ক্লিয়ার? নেক্সট, এখানে দেখো একটা প্রশ্ন এসছে, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ ফোর্ট উইলিয়াম? ফোর্ট উইলিয়াম প্রতিষ্ঠা কে করেছিলেন? ফোর্ট উইলিয়ামের প্রতিষ্ঠা কে করেছিলেন? আমি একটুখানি মডার্ন নিয়ে আলোচনা করব, যদি তোমরা বলো, যদি কোশ্চেন বাদ দিয়ে যদি বলো যে উইদাউট কোশ্চেন একটু আলোচনা করতে, তো চলো আগে এটাকে সলভ করে নাও। কলকাতাতে ফোর্ট উইলিয়াম বানানো হলো, কিন্তু হু ওয়াজ দ্য ফাউন্ডার? স্যার চার্লস ম্যাটক্যাপ। কি করে, আমি কি পোলটা টিপতে ভুল করেছি নাকি? আমি টিপতে ভুল করেছি? স্যার চার্লস ম্যাটক্যাপ কি করে তোমরা ফোর্ট উইলিয়ামে চলে যাচ্ছ? স্যার চার্লস আয়ার, তাই না? মনে পড়ছে? ওকে, আচ্ছা চলো এবারে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন, মডার্নের কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন। কারা কারা প্র্যাকটিস করতে চাইছো না কোশ্চেন করাবো, আগে সেটা বলো। মডার্নের জন্য কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন একটু, বা যারা নতুন, একদমই নতুন, বা যারা স্টার্ট করছো, বিগিনার, তোমরা শোনো, শুধু শোনো, কি আসে সেটা শোনো, অনেক কাজে দেবে। আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে, ডাচদের ডাচদের প্রথম ফ্যাক্টরি কোথায় হয়েছিল? বেসিক প্রশ্ন। ডাচদের প্রথম ফ্যাক্টরিটা আমরা কোথায় বসালাম, এটাই পরীক্ষায় জিজ্ঞেস করবে। 5 মিনিট এরকম ডিসকাস করব। ডাচদের প্রথম ফ্যাক্টরি কোথায় হলো? মৌসলামি পট্টনামে হলো। প্রবলেম সলভ 1605-এ, ঠিক আছে? 1605-এ মৌসলামি পট্টনাম। ওকে, ভেরি গুড। নেক্সট, নেক্সট হচ্ছে, আমরা জানি যে ব্রিটিশরা প্রথম ফ্যাক্টরি করলো হচ্ছে সুরাট, দেন মৌসলামি পট্টনাম, দেন কিছু এদিক ওদিক ক্যাপচার করলো, দেন বাংলাতে যাবে, দেন বাংলাতে যাবে। এখানে একটা প্রশ্ন আছে, বাংলাতে যখন যাচ্ছে বাংলার কোন সুবেদারের কাছে পারমিশন চেয়েছিল, সেই সময় ওইখানে কে ছিলেন? এটা একটা প্রশ্ন। যে বাংলায় বিজনেস করব, বাংলায় বিজনেস করতে যখন গিয়েছিলেন, কি বলছো? কি না 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 না, যা দেখো, মুঘল রাজা জাহাঙ্গীর, মুঘল রাজা জাহাঙ্গীর, কিন্তু বাংলাতে তো আর জাহাঙ্গীর নেই, বাংলাতে জাহাঙ্গীর নেই, বাংলাতে হচ্ছে শাহ সুজা সুবেদার ছিলেন। সুবেদার মানে কি? মুঘলদের আন্ডারে থাকবে, ওকে, কালেক্টর। এরপরে এটা প্রথমবার নিলেন পারমিশন,
এবং বাংলাতে কাজবাজ আরম্ভ করলো। আবার এইখানে তখন জাহাঙ্গীরের খারাপ লাগলো যে দেখো মুঘল এম্পায়ার তখন হচ্ছে মুঘলরা, ওকে যাই হোক ছাড়ো। আচ্ছা, থমাস রো কার সময় এসেছিলেন? থমাস রো কার সময় এসেছিলেন? বি ফার্স্ট। থমাস রো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আকবরের সময় নয়, জাহাঙ্গীরের সময় এলেন, ঠিক আছে, জাহাঙ্গীরের সময়তে এসেছেন, খুব ভালো। নেক্সট নেক্সট হচ্ছে যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সব থেকে ইয়ংগেস্ট অ্যান্ড লংগেস্ট প্রেসিডেন্ট কে? যে কোনো এক্সামের জন্য প্রশ্নটা ইম্পর্টেন্ট, তোমরা জানো, আমি জানি এটা জানো। ইয়ংগেস্ট অ্যান্ড লংগেস্ট কে? বাকিরা একদম আবুল কালাম আজাদ, তাই না? এবং উনি পরে কি মিনিস্টার হয়েছিলেন? উনি পরে কিসের মিনিস্টার হয়েছিলেন? উনি কি মিনিস্টার হয়েছিলেন? এডুকেশন মিনিস্টার। এবং এডুকেশন কি বিষয়? এডুকেশন কোন লিস্টে থাকে? কোন লিস্টে এখন অ্যাট প্রেজেন্ট যদি আমি বলি এডুকেশন আমার কোন লিস্টে? কনকারেন্ট লিস্টে। ওকে, ভেরি গুড, কনকারেন্ট লিস্ট। এবার কনকারেন্ট লিস্ট কতগুলো? প্রত্যেকটা প্রশ্ন এই চেন ধরে ধরে সব করো। কনকারেন্ট লিস্ট 57 নয়, কনকারেন্ট লিস্ট 47 নয়, কনকারেন্ট মানে উভয় পক্ষ কাজ করবে, আগে ছিল 47 এখন হচ্ছে 52, আগে 47 এখন 52, প্রবলেম এটাও সলভ হলো। নেক্সট, আবার একটা টেকনিক্যালি প্রশ্ন দিয়েছে যে এডুকেশন আগে কোন লিস্টের মধ্যে ছিল? এডুকেশন এখন কনকারেন্ট, কিন্তু আগে কনকারেন্ট ছিল না, আগে স্টেট, না স্টেটের বিষয় ছিল, এডুকেশন আগে স্টেটের হাতে ছিল। এবং এখানে আবার প্রশ্ন দেখো রেডি হয়ে গেল, তাহলে স্টেটের বিষয় থেকে, স্টেট লিস্ট থেকে কনকারেন্ট লিস্ট কত নাম্বার অ্যামেন্ডমেন্টে হলো? দেখো আমি কিছু করছি না, যেটা লেখা আছে সেখান থেকে প্রশ্ন বের হচ্ছে, এবং দিস আর দ্য কোশ্চেন কম্পিটিটিভ এক্সামে, এইগুলোই হচ্ছে প্রশ্ন। আচ্ছা, স্টেট লিস্ট থেকে কনকারেন্ট লিস্টে পরিণত হয়েছিল 42nd অ্যামেন্ডমেন্টে। ওকে, না জানলে এটা মাথায় রেখে নিও। আচ্ছা, কোথায় ছিলাম আমি? আচ্ছা, এরপরে দেখো আমাদের বলা হলো যে 1905 বঙ্গভঙ্গের সময় স্বদেশী আন্দোলন আসবে একটু পরেই। তো এই সময় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট কে ছিলেন? 1905 ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কে ছিলেন? আমরা দেখলাম হচ্ছে গোপাল কৃষ্ণ গোখলেজি, গোপাল কৃষ্ণ গোখলে। ওকে ফাইন, গোপাল কৃষ্ণ গোখলে। এবং গোপাল কৃষ্ণ গোখলেজি কার গুরু ছিলেন? পলিটিক্যাল গুরু। গোপাল কৃষ্ণ গোখলেজি কার পলিটিক্যাল গুরু ছিলেন? মহাত্মা গান্ধীজি। ওকে, ভেরি গুড। আচ্ছা, মহাত্মা গান্ধীজি সাউথ আফ্রিকাতে কি অর্গানাইজেশন করেছিলেন? যে অর্গানাইজেশনটা উনি করেছিলেন তার নাম হচ্ছে, দুটো প্রশ্ন আসে এখান থেকে, একটা হচ্ছে নাতাল ইন্ডিয়ান কংগ্রেস। নাতাল ইন্ডিয়ান কংগ্রেস কবে ফরমেশন হলো? ইয়ারটা জিজ্ঞাসা করে, এবার কি করবে? 1896 এ নয়, 1896 এ নয়, 1908 এ উনি ইয়েস 1894 এ উনি নাতাল ইন্ডিয়ান কংগ্রেস তৈরি করলেন, তাই না? এবং গান্ধীজি যখন ভারতবর্ষে আসছেন আমরা জানি কবে এসেছিলেন? 1916, 1915, 15তে গান্ধীজি এলেন। ওকে, চলো আবার আমরা একটু প্রশ্ন করি, দেন তারপরে আবার আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, এখানে কি বলেছে দেখো, প্রশ্নটা আগে পড়ো। ইন সাউথ দ্য অ্যাংলো ফ্রেঞ্চ কনফ্লিক্ট। অ্যাংলো মানে কি? অ্যাংলো মানে হচ্ছে ব্রিটিশরা, অ্যাংলো মানে হচ্ছে ব্রিটিশ, ফ্রেঞ্চ মানে ফ্রেঞ্চ। তো ব্রিটিশদের মাঝখানে আর ফ্রেঞ্চদের মাঝখানে কোন যুদ্ধের মাধ্যমে সব শেষ হয়ে গেল? তাই না, হারিয়ে দিল। ওকে, প্রশ্ন ক্লিয়ার? এটাকে ব্যাটেল অফ শ্রীরঙ্গপত্তনম, ব্যাটেল অফ বান্দিওয়াস, কর্ণাটকের যুদ্ধ বা আম্বুরের যুদ্ধ, যেটা সঠিক উত্তর সেটা তোমরা বুঝে গেছো। এবার যদি না বুঝতে পারো তাহলে আমি একটু এক্সপ্লেন করে দেবো, ঠিক আছে? সৌরভ আগে উত্তর দিয়েছো, বাকি দেখো, বাকি এখানে একটা পয়েন্টটা হচ্ছে 1757 কি 1757 মানে কি? কি আসছে, কি যুদ্ধ হবে? ছোটবেলায় অনেক পড়েছো, ক্লাস 8, 9, 10 অনেক পড়েছো। কি হয়েছে? পলাশী যুদ্ধ হয়েছে, তাই না? পলাশী যুদ্ধ হলো, বাংলা ক্যাপচার। ওকে, এরপরে কি করবে? এরপরে সুপ্রিম ক্ষমতা কার হাতে? ব্রিটিশদের হাতে। ব্রিটিশ হচ্ছে শক্তিশালী, তখন আমরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি বলি, ঠিক আছে? তো এর 2 বছর পরে গিয়ে 1759 এ গিয়ে দেখলো সেই সময় কারা কারা ভারতবর্ষের মধ্যে ছিল? পর্তুগিজরা অলরেডি ছিল, এরপরে ডাচ শক্তি অলরেডি ছিল, ফ্রেঞ্চ ঢুকে গিয়েছিল, তাই তো? ফ্রেঞ্চও ঢুকে গিয়েছিল, এবার সবাই রয়েছে।
এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি তো রয়েছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটু ভালো পজিশনে রয়েছে এদের মাঝখানের থেকে, ঠিক আছে। কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথমের দিকে কোম্পানি বানাতে পারছিল না, মানে ফ্যাক্টরি করতে পারছিল না, বাদ দাও এটা। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি করলো, যেই বাংলাকে দখল করলো 1759-এ 57-এ, তার পরের বছর 2 বছর পরে 1759-এ গিয়ে ডাচদের হারিয়ে দিল। যে চলো ডাচ শেষ, ডাচ আর নেই। ডাচদের হারিয়ে দিল কোন যুদ্ধে? ব্যাটেল অফ, এখানে যেটা প্রশ্ন দেয় যে কোন যুদ্ধের মাধ্যমে ডাচ শক্তিদের পরাজিত করেছিল, ইয়েস, ব্যাটেল অফ বেদারার যুদ্ধ 1759-এ ডাচরা শেষ, ঠিক আছে। ডাচ শক্তি, ডাচ মানে নেদারল্যান্ড আর নেই। এর পরের বছর ব্রিটিশরা আবার সরিয়ে দেবে হচ্ছে 1760-এ। 1760 মানে হচ্ছে বন্দিবাস, বন্দিবাসের যুদ্ধ, মানে এখানে কাকে হারাচ্ছে? এখানে হারাচ্ছে হচ্ছে আমাদের, বলো, ফ্রেঞ্চদের হারিয়ে দেবে, ওকে, ফ্রেঞ্চ। নেক্সট পরের প্রশ্ন দেখো, লাফিং গ্যাস, অ্যাকচুয়ালি লাফিং গ্যাসে কি জিনিস আমরা প্রয়োগ করি যার জন্য আমরা হাসি? খুবই সিম্পল পয়েন্ট। আর লাফিং গ্যাস কেউ কি এক্সপিরিয়েন্স করেছো কখনো লাফিং গ্যাসের? লাফিং, আচ্ছা যাই হোক, নাইট, আমি অপশনটা দিচ্ছি। লাফিং গ্যাস মানেটা কি? নাইট্রিক অক্সাইড, নাইট্রক্স অক্সাইড, সবাই জানো, কমন প্রশ্ন, যেটা হচ্ছে নাইট্রক্স অক্সাইড, তাই না, নাইট্রক্স। নেক্সট চলে এসো, হিউয়েনসা। হিউয়েনসা কার আমলে এসেছিলেন? দেখো প্রথমে আগে এটা আমরা সলভ করি। হিউয়েনসা হর্ষবর্ধনের আমলে এলেন, এবং উনি কোন ইউনিভার্সিটিতে এসেছিলেন? উনি পড়তে এসেছিলেন, উনি ইনফরমেশন নিতে এসেছিলেন হচ্ছে গৌতম বুদ্ধের উপরে, তাই না। এবং উনি ভারতবর্ষে ছিলেন, এটাও আমরা জানি যে উনি ভারতবর্ষে ছিলেন, কিন্তু উনি কোন ইউনিভার্সিটিতে পড়তে এসেছিলেন? যেটা হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয়তে উনি এসেছিলেন, এবং হর্ষবর্ধনের সময় এসেছিলেন। হর্ষবর্ধন থানেশ্বরের রাজা ছিলেন, পরে গিয়ে কনৌজ দখল করে কনৌজেরও রাজা হয়ে গেলেন। হর্ষবর্ধন মানে হচ্ছে কুশুভূতি বংশ, কুশুভূতি বংশ। হর্ষবর্ধনের বাবার নাম ছিল হচ্ছে প্রভাকর বর্ধন। হর্ষবর্ধনের যে দাদা ছিলেন উনার নাম হচ্ছে রাজ্যবর্ধন, রাজ্যবর্ধন। হর্ষবর্ধনের বোনের নাম ছিল হচ্ছে রাজশ্রী। এন্ড রাজশ্রী বিবাহ কার সঙ্গে হয়েছিল? নাও দা কোশ্চেন, রাজশ্রী বিবাহ কার সঙ্গে হয়েছিল? কার সঙ্গে বিবাহ করলো রাজশ্রী? গ্রহবর্মন, আসামে গ্রহবর্মন। নেক্সট হচ্ছে দেবগুপ্ত, গ্রহবর্মন, কনৌজ, হোয়ার ইজ দ্য কনৌজ? কনৌজকে নিয়ে সবার নজর আমরা একটু পরে দেখব কনৌজের উপরে, তাই না। এবং তিনটে শক্তি ত্রিপাঠী স্ট্রাগল হচ্ছে কনৌজের দিকে তাকিয়ে রয়েছে, ঠিক আছে, কনৌজ। এবারে ত্রিপাঠী স্ট্রাগল মানে কি? যে তিনজন, কারা কারা? পাল, প্রতিহার এন্ড আরেকদিকে হচ্ছে রাষ্ট্রকূট। পাল, প্রতিহার এন্ড রাষ্ট্রকূট। পাল বংশের কোন রাজা ছিলেন? এবারে ভিতরে প্রশ্নগুলো বোঝো, তোমাকে এটাও দিতে পারে যে পাল বংশের কোন রাজা ছিলেন। পাল বংশের ধর্মপাল, ধর্মপাল। আচ্ছা, এবার আমি একটা কথা বলি তোমাদের সঙ্গে, মোস্ট ভাইটাল পয়েন্ট। তোমরা যারা ক্লাসটা দেখছো, সেম আগেও যেটা ঘটতো এখনো সেটা ঘটছে, এটা কোনো চেঞ্জ হয়নি। বেশি কথা বললে ক্লাসে থাকা যায় না, তাই না। দু একজন আছে, এবার আমি বুঝতে পারি না। দেখো আমি কিন্তু প্রথমে এমসিকিউ করাতে চাই না, এমসিকিউ লাস্টে করতে হয়, আগে ডেসক্রিপটিভ পড়তে হয়, ওকে। তোমরা কি চাইছো? তোমরা কি চাইছো মানে যে শুধু এমসিকিউ করবে তাহলেই হয়ে যায়? এমসিকিউ, দেখো এমসিকিউ হচ্ছে সেই ইয়েটার মতন, ওই যে আমাদের ওই কি বলে, ওই যে খাবারের পরে যেটা আসে না, যেটাকে বলা হয় মিষ্টি, একটু একটু ভালো মিষ্টি হলে ভালো লাগে। তো ফার্স্ট অফ অল ডেসক্রিপটিভ, ডেসক্রিপটিভ যদি না পড়ো তাহলে এমসিকিউ যতই হাজার করো কোনো লাভ নেই। কারণ এখান থেকে একটা প্রশ্নের অ্যান্সার জানা কিন্তু তুমি জানলে তারপরে, আচ্ছা এমসিকিউর সাথে সাথে আলোচনা করলে তো ঠিক আছে, ওকে, ভেরি গুড। আচ্ছা আজকে একটা গল্প বলবো, ঠিক আছে। আমি একটা ডিসিশন নিয়েছি যে তোমাদের পড়ানোর সাথে সাথে একটা করে গল্প শোনাবো, ওটা আমি করব। আচ্ছা এখানে কি বলেছে, হাউ মেনি আইসোটপ ডাজ ক্লোরিন হ্যাভ?
আমি এই প্রশ্নটা কেন রেখেছি, দেখবে কম্পিটিটিভে আমি সায়েন্সের প্রশ্ন খুব বেশি রাখছি না, কিন্তু এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আসে, বেসিক প্রশ্ন দেয়, কিন্তু ওইখানে মানে মাথায় আসে না যে কতগুলো আইসোটপ থাকবে, সেটা দুটো হোক বা ক্লোরিনের কতগুলো ক্লোরিনের দুটো আইসোটপ আছে। আচ্ছা, নেক্সট, আগে এটা ভালো করে পড়ো। Which article of the Constitution of India that has no religion instruction shall be provided in any educational institution wholly maintained স্টেট ফান্ড? বাস এখানে শুধু মেন ফোকাস করো এটা, যে এডুকেশন ইনস্টিটিউশনে কোনো রিলিজিয়াস কোনো ধর্ম নিয়ে প্রচার হবে না। তাহলে এটা আর্টিকেলটা কি? দেখো আমি 100% বলছি এখানে তোমরা কনফিউশনে রয়েছো, কনফিউশনে আছো কি নেই বলো। আচ্ছা যদি না থাকো তাহলে অ্যান্সার দিয়ে দাও, আর যদি থাকো বলেছে কোশ্চেন এটুকুনি দেখো, কোশ্চেন 25 থেকে 28 এর মধ্যে রাইট টু রিলিজিয়ান, ধর্মের স্বাধীনতা আছে, ভেরি গুড যারা সঠিক উত্তর দিয়েছো। 25 থেকে 28 হচ্ছে আমাদের ধর্মের স্বাধীনতা আছে, এবং 25 মানে হচ্ছে যে আমরা যে কোনো ধর্ম নিতে পারি। এইখানে যেটা বলেছে এটা হচ্ছে 28 নাম্বার আর্টিকেল, যে কোনো রিলিজিয়াস ইনস্ট্রাকশন আমরা করতে পারি না, দিতে পারি না, যেটা হচ্ছে ধর্মের ব্যাপারে শিক্ষা প্রতিষ্ঠান। When did the great famine of the Bengal, বাংলার দুর্ভিক্ষ, গ্রেট দুর্ভিক্ষ কবে হয়েছিল? এটাও একটা কমন প্রশ্ন, পিএসসি খুব তোলে, কিন্তু এটা ভুল করে, অনেকে ভুল করে দেয়। 1770। আচ্ছা বিকেলের ক্লাসটা কেউ মিস করো না, ওটা হচ্ছে ডেসক্রিপটিভ ক্লাস, ঠিক আছে, কারণ আমি অনেকদিন পরে ক্লাস করতে আসছি, তোমরা অনেক নোটিফিকেশনও পাবে না, ঠিক আছে। সো আমি সবাইকে বলছি বিকেলের ক্লাসটা হচ্ছে যেখানে প্রিভিয়াস ইয়ারের এমসিকিউ গুলো সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব 2014। ওকে 2014। চলো নেক্সট হচ্ছে, চলে এসো, এখানে কি বলেছে, হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন has given the power to legislate against the very important against the untouchability? সবাই জানবে যে স্যার এটা খুব সহজ প্রশ্ন, আমরা জানি। 6টার সময়, সন্ধ্যে 6টা রোজই আমাকে খুঁজে পেয়ে যাবে আনএকাডেমি প্ল্যাটফর্মে, ঠিক আছে, একটুখানি এদিক ওদিক দেখা দেখি করো তাহলে পেয়ে যাবে। এটা হচ্ছে আর্টিকেল নাম্বার 17, যেখানে হচ্ছে আমরা আনটাচেবিলিটি করতে পারি না, এন্ড কেউ যদি আনটাচেবিলিটি করে তাহলে সে কোথায় যাবে? আনটাচেবিলিটি যদি করে তাহলে তার এগেনস্টে অ্যাক্ট আসবে, তাহলে সেই অ্যাক্টের নাম হচ্ছে আনটাচেবিলিটি অফেন্স অ্যাক্ট। ওকে, সেই অ্যাক্টের নাম আমরা বললাম হচ্ছে অফেন্স অ্যাক্ট। এবং সিভিল রাইট অ্যাক্ট, এটাকে আবার পরে নাম চেঞ্জ করা হলো, যেটাকে আমরা বললাম হচ্ছে সিভিল রাইট অ্যাক্ট। সিভিল রাইট অ্যাক্ট কবে এলো? এখানে এই টাইটেল রাখতে পারে না। ও কি হয়েছে, পজ হয়েছিল নাকি? তাহলে এতক্ষণ ধরে যা বললাম কিছু শুনতে পাওনি? এতক্ষণ ধরে যা বললাম কিছু শুনতে পাওনি? আমি এতক্ষণ ধরে ফান্ডামেন্টাল রাইটের আর্টিকেল গুলো বলে যাচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে, যাই হোক। আচ্ছা এখানে দেখো, হুইচ মুঘল এম্পায়ার গ্রান্টেড আ বিজনেস পারমিশন, ঠিক আছে, টু অ্যান ইংলিশ কোম্পানি। ওকে, কে দিয়েছিলেন পারমিশন? আচ্ছা, সেকেন্ড বাহাদুর শাহ, থার্ড বাহাদুর শাহ, সেকেন্ড শাহ আলম অ্যান্ড জাহাঙ্গীর। প্রশ্ন আগে ক্লিয়ার হয়ে পড়েছো সবাই? তোমরা জানো উত্তর কি হবে, আমি পোলটা দিচ্ছি ততক্ষণে। আচ্ছা একদম, দেখো ইস্ট ইন্ডিয়া কোম্পানিটা তৈরি হয়েছিল হচ্ছে কবে? 1631 ডিসেম্বর তৈরি হলো, কিন্তু ফ্যাক্টরি বানাতে পারছে না, অনেক প্রবলেমে পড়েছে। তাহলে প্রথম ফ্যাক্টরি করলো 1613-তে গিয়ে, ঠিক আছে। এবং 1608-এ প্রথম আমাদের যেটা হচ্ছে ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স এলেন জাহাঙ্গীরের কাছে পারমিশন নেওয়ার জন্য,
পারমিশন দিল না, কারণ এই সুরাটে পর্তুগিজরা ছিল। ওকে, চলো নেক্সট হচ্ছে, দিস ইজ দ্য লাস্ট কোশ্চেন আজকে, দেন তারপরে একটা গল্প বলবো। হুইচ অফ দ্য ফলোইং অশোকান ইনস্ক্রিপশন ইজ ইন দ্য খোরাস্ট্রি স্ক্রিপ্ট? ঠিক আছে, এ অবধি ক্লিয়ার? এটা একটুখানি আনকমন প্রশ্ন। সুব্রত দেব, আচ্ছা যাই হোক, সন্ধ্যে ক্লাসটা কেউ মিস করো না, সন্ধ্যে ক্লাসটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এন্ড রোজই এখন ক্লাস হবে। ঠিক আছে, প্লাস যেরকম ছিল সেরকম হবে, প্লাসের নতুন ক্লাস আসছে, এবং তোমরা যারা এখনো অবধি আনএকাডেমিতে সাবস্ক্রিপশন নাওনি, সাবস্ক্রিপশন নিয়ে নাও, কারণ প্রিলি, মেন, অপশনাল সমস্ত কিছু। রিম্পা, শ্রীমন্ত, সৌরভ, ভেরি গুড। সবাইকে দেখো, যারা পড়ছো, যারা অ্যান্সার দিচ্ছ, ডেলি 6টায় স্যার জিওগ্রাফি, নট জিওগ্রাফি, ভেরিয়াস সাবজেক্টের উপরে হবে, জিএস এর উপরে, কারণ আমি অ্যাকচুয়ালি জিএস পড়াই। তো তোমরা বললো কোন দিন জিওগ্রাফি হবে, বা কোনোদিন হিস্ট্রি হোক, পলিটি হোক, যেটা হোক। আচ্ছা স্যার, প্লাসে আপনার কোনো ক্লাস হচ্ছে না? প্লাসের কোনো ক্লাস যেটা হচ্ছে যে দীর্ঘ 3-4 দিন থেকে আমি সবই বন্ধ রেখেছি ক্লাসগুলো। আজ কিসের আরে কতবার তোমাদের বলছি একটা কথা, বি ফার্স্ট। আজকে সন্ধ্যে 6টার সময় WBCS এর প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন 2014 প্রবলেম সলভ, 2014 এর কোশ্চেন পেপারটাকে আলোচনা করব, এবং অলরেডি লিংকটা দেওয়া রয়েছে, গিয়ে নিজেও জয়েন করো, নিজেরাও জয়েন করো, এবং সবাইকে জয়েন করার সুযোগটা করে দাও। তোমাদের বন্ধু বান্ধবরা তো এমনি ঘরে বসে রয়েছে, যারা এখনো অবধি প্রিপারেশন স্টার্ট করেনি, ফ্রি অফ কস্টে ক্লাস, লিংকটা দাও সবাই। এন্ড আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে টেলিগ্রাম চ্যানেল একটা বানানো হয়েছে, SOMNATHSIR একসঙ্গে। টেলিগ্রাম চ্যানেলের বৈশিষ্ট্য এটাই, আগে আমার গ্রুপ ছিল, তো গ্রুপে কেউ খুঁজে পেত না, লিংক দিতে হতো। টেলিগ্রাম চ্যানেলের গ্রুপটা আছে, এটাতে জয়েন করে নেও, তাতে বাদবাকি ইনফরমেশন গুলো পেয়ে যাবে। ওকে, ঠিক আছে, যাই হোক, সন্ধ্যের সময় দেখা হচ্ছে, এন্ড আজকের মতন আপাতত এইটুকুনি। ঠিক আছে, সন্ধ্যেতে দেখা হবে, চলো। ও গল্প, আচ্ছা আচ্ছা, আমার মাইন্ড থেকে গল্পটা বেরিয়ে গিয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গল্প দরকার। গল্প গল্প হলেও সত্যি, তাই না? এটা একটা ব্যাপার আছে। তো চলো 2 মিনিট একটু গল্প করে নেই, দেন তারপরে আমরা বন্ধ করব। কি আছে, তারপরে বন্ধ করব, কারণ 5 মিনিট আমার হাতে সময়ও আছে। আচ্ছা, গল্পটা বলতে গেলাম, কিন্তু আমার কাছে তোমাদের দেখানোর মতন সেই ছবিটা নেই, তার জন্য আমি গল্পটা বলতে চাইছিলাম না। তো কিছু ছবি দরকার পড়ে। ওকে, ভেরি গুড। আচ্ছা, গল্পটা আমি বিকেলে বলি, একটা ছবির দরকার পড়বে, সেই ছবিটা আমি পাচ্ছি না অ্যাকচুয়ালি, দেখছি, দাঁড়াও, যদি পাই তো দেন ইট ইজ ওকে, গুড। এন্ড বাদ বাকি প্রিপারেশন নিতে থাকো, না নিলে হবে না। ওকে, বিকেলে বলি। ওকে, আমি রেডি করে নেই, আমি একটা ছবি লাগবে, নাহলে তোমরা বুঝতে পারবে না। গুগল করে নিয়ে, ডাউনলোড করে নিয়ে, তারপরে আবার তো এখানে শো করতে করতে ভালো ভালো, ঠিক আছে, চলো বিকেলে আসো, বিকেলে আমরা গল্পটাও রেডি করে নেব। ঠিক আছে, বাট ভালো, ঠিক আছে, চলো আপাতত এখানে থাক, দেখা হচ্ছে বিকেল বেলায়। এন্ড কালকের ক্লাসের লিংক দেওয়াই আছে, কালকের ক্লাসটাতে জয়েন করে নিও সন্ধ্যে 6টায়। থ্যাংক ইউ অল ফর ওয়াচিং। কিন্তু হ্যাঁ দেখো, প্রপার ওয়েতে, সিস্টেমেটিক ওয়েতে প্রিপারেশন নেওয়ার জন্য আনএকাডেমিক ক্লাস, এটা স্পেশাল ক্লাস দেখলে, এবং এই মাসেও কোর্স লঞ্চ করছে, প্রতি মাসেও কোর্স লঞ্চ করছে, প্রিলি, মেন, অপশনাল, কম্পালসারি, সমস্ত কিছুই তো একটা জায়গায়, একটা ছাদের তলায় সবই, তাই না? সো যেটা সিস্টেমেটিক ওয়েটা খুব দরকার। আচ্ছা, কার কার মনে হচ্ছে যে পরীক্ষা পিছিয়ে গেছে বলে আমাদের প্রিপারেশন কমে গেছে, বা আমার নিতে ইচ্ছা করছে না, এরকম কজন আছো? যে স্যার আমি বুঝতে পারছি না, এক্সাম তো পিছনে হয়ে গেছে, কি পড়বো, এরকম কিছু চিন্তা ভাবনা আসছে মাইন্ডে? আচ্ছা, আসছে না, তাহলে তো খুব ভালো কথা। কিন্তু দেখো, এক্সাম হবে, এক্সাম, বা এরকম চিন্তা ভাবনা আসছে না, তাহলে এখানে যতজন বললে যে চিন্তা ভাবনা এরকম কিছু আসছে না, প্র্যাকটিস নিতে থাকো, প্র্যাকটিস করতে থাকো, কোনো ঢিলামি করবে না প্র্যাকটিসে। ঠিক আছে,
হ্যাঁ, এটা একটু সত্যি কথা যে এক্সাম পিছিয়ে গেলে এটা একটু এফেক্ট পড়ে। এক্সাম পিছিয়ে গেলে একটু এফেক্ট পড়ে, যে মেন্টাল ফোকাসটা থাকে সেটা হারিয়ে যায়। কিন্তু বি পজিটিভ, পজিটিভ সাইডটা দেখো যে হ্যাঁ, এক্সামটা পিছিয়ে গেছে বলে আমি একটু ভালো প্রিপারেশন নিতে পারছি। সবকিছুরই পজিটিভ আছে, নেগেটিভটা দেখো না। করতে থাকো প্রিপারেশন, ঠিক হয়ে যাবে। অ্যান্ড সন্ধ্যে ৬টার সময় দেখা হচ্ছে। ঠিক আছে? থ্যাংক ইউ অল।